2026 সালের 7 আগস্ট সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটি জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। পবিত্র নগরী মক্কায় 3 দেশের এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কেন্দ্রীয় বক্তব্য হল 3 দেশের যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের ওপরেই হামলা হিসাবে বিবেচনা করা হবে। এর আগে 2025 সালের 17 সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একই ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর কয়েকদিন আগে 9 সেপ্টেম্বর হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েল কাতারের ওপর হামলা চালিয়েছিল। এই ঘটনায় তুরস্ক, মিশর, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই কাতারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিল। বিশ্লেষকদের অনেকেই তখন যুক্তি দিয়েছিলেন, কাতারের ওপর ইসরায়েলের হামলার পরপরই পাক সৌদি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের অন্যতম কারণ ছিল ভবিষ্যতে সৌদি আরবের ওপর যেন ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকানো যায়। এছাড়া ওই বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 12 দিনের যুদ্ধ অভিযান পরিচালনা করেছিল। এটিও সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছিল। এর 8 মাস পর 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র আবারও যৌথ হামলা শুরু করলে সৌদি আরবে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার মুখে পড়ে। ফলে সৌদি আরব তার নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা করে আসছিল সেটিই বাস্তবে রূপ নেয়। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ 5ম মাসে গড়ানোর পর ইয়েমেনের হুতি সরকার সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা সমুদ্র অবরোধের ঘোষণা দেয়। হুতিদের দাবি, সৌদি আরব তাদের ওপর 1 দশকেরও বেশি সময় ধরে যে অবরোধ চালিয়ে আসছে তার সুরাহা করা। গত 20 জুলাই এই ঘোষণা দেওয়ার পর সৌদি আরব এবং ইয়েমেনের হুতি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এক পর্যায়ে ইরাকের অভ্যন্তর থেকে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায়। এর জবাবে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরাকের অভ্যন্তরে হামলা চালায়। সব মিলে সৌদি আরব এখন বহুমুখী সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে জড়িয়ে পড়েছে। তাই সৌদি আরব যেসব কারণে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তার অন্যতম প্রধান কারণ হল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এরও আগে ইয়েমেনের হুতিদের মোকাবেলায় গত 30 জুলাই সৌদি আরব মোট 14টি মুসলিম দেশকে সঙ্গে নিয়ে মাল্টিন্যাশনাল ম্যারিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে একটি সামরিক জোট গঠন করে। এর মধ্যে তুরস্ক ও পাকিস্তান ছিল প্রধান সহযোগী। আর এখন এই 3 দেশ মিলে আরও গভীর প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে ওই 14 দেশীয় সামরিক জোট এবং সর্বশেষ পাক তুর্কি সৌদি প্রতিরক্ষা জোটের অন্যতম প্রধান লক্ষ্য হল ইয়েমেনের হুতিদের মোকাবেলা করা। আর এ কারণেই এসব জোটকে ইসলামিক ন্যাটো বা সম্মিলিত মুসলিম বাহিনী বলা যাচ্ছে না, কারণ ইরান কিংবা ইয়েমেনের হুতি সরকারও মুসলিম। তবে নিঃসন্দেহে পাক তুর্কি সৌদি স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট আঞ্চলিক ভূ রাজনীতিতে একটি বড় পদক্ষেপ। কিন্তু এই চুক্তির বেশ কিছু কাঠামোগত দুর্বলতা রয়েছে এবং সমালোচনারও যথেষ্ট কারণ রয়েছে। ন্যাটোর আদলে একজনের উপর হামলা মানেই সবার উপর হামলা, এই নীতিতে চুক্তিটি গঠিত হলেও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এর বাস্তব কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। প্রথমত রয়েছে স্বার্থের সংঘাত ও উদ্দেশ্যের ভিন্নতা। এই 3 দেশেরই আলাদা ভূরাজনৈতিক লক্ষ্য রয়েছে। তাদের আঞ্চলিক শত্রু এবং মিত্রও এক নয়। তুরস্কের প্রধান মনোযোগ পূর্ব ভূমধ্যসাগর, সাইপ্রাস এবং সিরিয়াকে ঘিরে, যেখানে তার প্রধান প্রতিপক্ষ ইসরায়েল ও গ্রিস। অন্যদিকে সৌদি আরবের প্রধান নিরাপত্তা উদ্বেগ ইরান এবং ইয়েমেনকে ঘিরে। আর পাকিস্তানের মূল সামরিক মনোযোগ ভারতের দিকে। ফলে এই 3 দেশের জাতীয় স্বার্থ কোনো পরিস্থিতিতে পরস্পর বিরোধী হয়ে উঠতে পারে। কারণ পাকিস্তান বা তুরস্ক কেউই চাইবে না সৌদি আরবের কারণে ইরানের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে। একইভাবে ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো সংঘাত হলে সৌদি আরব সরাসরি সেখানে সেনা পাঠাবে এমন সম্ভাবনাও খুবই ক্ষীণ। এর একটি বড় উদাহরণ হলো 2025 সালের সেপ্টেম্বরে পাক সৌদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অক্টোবর ও নভেম্বর জুড়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু সেই সংঘাতে সৌদি আরবকে পাকিস্তানের পক্ষে সরাসরি কোনো সামরিক ভূমিকা রাখতে দেখা যায়নি। এই ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি তুরস্কের জন্য একটি বিপরীতমুখী পরিস্থিতি তৈরি করেছে। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রধান সদস্য। যৌথ প্রতিরক্ষার জন্য ন্যাটোর নিজস্ব 5 নম্বর ধারা রয়েছে। সেখানে বলা হয়েছে এক সদস্য দেশের উপর হামলা হলে সেটিকে সবার উপর হামলা হিসাবে বিবেচনা করা হবে। তাহলে এখন প্রশ্ন হলো, তুরস্ক যদি কোনো অ-ন্যাটো দেশের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করে এবং সেই চুক্তির কারণে অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ন্যাটোর নীতিমালা অনুযায়ী পরিস্থিতি কি দাঁড়াবে? এমন অবস্থায় ন্যাটোর অন্য সদস্য দেশগুলো তুরস্কের সাহায্যে এগিয়ে আসবে এমন নিশ্চয়তা নেই, বরং এটি ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
বস্তুত এসব সীমাবদ্ধতার কারণেই তিন দেশ নিজেরাই বলছে এই প্রতিরক্ষা চুক্তি আত্মরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। অর্থাৎ তারা বিষয়টিকে আপাতত লো প্রোফাইলে রাখতে চাইছে এবং চুক্তিটিকে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয় বলে তুলে ধরা হচ্ছে। চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরব এক বিবৃতিতে জানিয়েছে এটি কোনো সামরিক অক্ষ বা ধর্মীয় ব্লক নয়। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন চুক্তিটি কোনো দেশকে লক্ষ্য করে করা হয়নি। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় আগ্রহী অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশও এতে যোগ দিতে পারবে। সুতরাং সৌদি আরব ও তুরস্কের এই রক্ষণাত্মক বক্তব্য থেকেই বোঝা যায় তারা এই চুক্তির কারণে তাদের অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক মিত্রদের ক্ষুব্ধ করতে চায় না। এই ত্রিপক্ষীয় চুক্তির আরেকটি কাঠামোগত দুর্বলতা হলো কোন পরিস্থিতিতে কত সেনা, বিমান বা নৌবাহিনী পাঠাতে হবে এমন কোনো নির্দিষ্ট সামরিক বাধ্যবাধকতা প্রকাশ করা হয়নি। শুধুমাত্র এটিকে প্রতিরক্ষামূলক চুক্তি হিসাবে তুলে ধরা হয়েছে। কিন্তু সংকটের সময় কিভাবে তিন দেশের সেনাবাহিনী দ্রুত এবং সমন্বিতভাবে কাজ করবে তার কোনো সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা কমান্ড স্ট্রাকচার এখনও তৈরি হয়নি। বস্তুত এই ত্রিদেশীয় চুক্তিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ের চেয়ে পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থের দিকটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং দেশটি সৌদি আরবের আর্থিক সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ কিভাবে অন্য দুটি দেশকে সামরিকভাবে পূর্ণ সুরক্ষা দেবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটও ক্রমেই ঘনীভূত হয়েছে। সাম্প্রতিককালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর তথা আজাদ কাশ্মীরে অর্থনৈতিক দাবি দেওয়া এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মির তৎপরতা বেড়েছে। টিটিপির হামলায় দেশ জুড়ে হতাহতের সংখ্যাও ক্রমেই বাড়ছে। ইমরান খানকে জেলবন্দি করে রাখা, তার পিটিআই দলের নেতাকর্মীদের উপর দমনপীড়ন এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ফলাফল ছিনতাইয়ের ঘটনায় রাজনৈতিক অস্থিতিশীলতা চরম পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের এই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং টিটিপি ও বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে তৈরি হওয়া অভ্যন্তরীণ নিরাপত্তার নাজুক পরিস্থিতি সামাল দিতেই দেশটির সেনাবাহিনী এখন হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় দূরবর্তী মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য সীমিত হয়ে পড়েছে। এই অভ্যন্তরীণ সমস্যার কারণেই ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন হুতি বিরোধী সামরিক জোটে পাকিস্তান যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল। সে সময় পাকিস্তানের সংসদে একটি প্রস্তাব পাশ করে এই প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পাকিস্তানের নেপথ্যের শাসক ফিল্ড মার্শাল আসিম মুনিরের একক ইচ্ছাই হুতি বিরোধী সৌদি জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে পাকিস্তানের পারমাণবিক কার্ডও ব্যবহার করা হয়েছে। এই চুক্তির আড়ালে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে আশ্রয় খোঁজার চেষ্টা করছে কিনা এমন প্রশ্ন অনেক বিশ্লেষকের মধ্যেই রয়েছে। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যেও বড় ধরনের উদ্বেগ তৈরি হতে পারে। তবে সৌদি আরবের জন্য পাকিস্তানের এই পারমাণবিক কার্ড সামরিক শক্তির চেয়ে বরং মনস্তাত্ত্বিক শক্তি হিসাবেই বেশি কাজ করবে। এই ত্রিপক্ষীয় চুক্তিটি আপাতদৃষ্টিতে ইরানের আঞ্চলিক প্রভাব এবং ইরান সংশ্লিষ্ট যুদ্ধের হুমকির মুখে সৌদি আরবের নিরাপত্তার জন্য করা হয়েছে। ফলে এটি মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি মেরুকরণ এবং সৌদি ইরান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। আর এখানেই পাকিস্তানের জন্য একটি বড় সমস্যা এবং সীমাবদ্ধতা তৈরি হবে। বর্তমানে পাকিস্তান নিজ ভূখণ্ডের ভেতরেই নিরাপত্তাজনিত সংকটে ভুগছে। দেশটি আফগান সীমান্তে এক প্রকার যুদ্ধরত অবস্থায় রয়েছে। সাম্প্রতিককালে বেলুচিস্তান প্রদেশের পরিস্থিতিও যথেষ্ট নাজুক হয়ে উঠেছে। বেলুচিস্তানের সঙ্গে ইরানের প্রায় ৯৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইরান ও পাকিস্তান উভয় দেশের সীমান্তের দুই পাশেই বেলুচ জনগোষ্ঠীর বসবাস। ফলে ইরানের সঙ্গে বৈরী সম্পর্ক বেলুচিস্তানকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এছাড়া বেলুচিস্তান সীমান্ত দিয়ে ইরানের সঙ্গে পাকিস্তানের যে বৈধ এবং অবৈধ সীমান্ত বাণিজ্য রয়েছে সেটিও পাকিস্তানের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অন্যদিকে পাকিস্তানের মোট জনগোষ্ঠীর প্রায় ২০% শিয়া মুসলিম। পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৬ কোটির কাছাকাছি। সেই হিসাবে দেশটিতে ৫ কোটিরও বেশি শিয়া মুসলিম বসবাস করেন। তাদের একটি বড় অংশ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানে বসবাস করেন। এই দুই অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের মুখোমুখি অবস্থায় রয়েছে। সুতরাং ইরানের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা তৈরি হলে এই বিরাট জনগোষ্ঠীকে ক্ষুব্ধ করে তোলার ঝুঁকি রয়েছে।
একই সঙ্গে পাকিস্তানের সীমান্ত বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরে সুন্নি জনগোষ্ঠীর মধ্যেও প্রচণ্ড মার্কিন বিরোধী মনোভাব রয়েছে। অতএব এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলেও সৌদি আরবকে পুরোপুরিভাবে সামরিক সহায়তা দিয়ে ইরানের বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তবে এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর একটি বড় প্রশ্ন সামনে এসেছে। যদি ভবিষ্যতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তাহলে সৌদি আরব কিংবা তুরস্ক কি পাকিস্তানের সমর্থনে সামরিক শক্তি নিয়ে এগিয়ে আসবে? অর্থাৎ সৌদি আরব এবং তুরস্ক কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের বিমান বাহিনী দিয়ে ভারত আক্রমণ শুরু করবে, নাকি এই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি শুধু সৌদি আরবের নিরাপত্তাকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকবে? বস্তুত এখানে একটি বাস্তব বিষয় হলো, ভারত সৌদি আরবের শত্রু নয়। সৌদি ভারত গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে সৌদি আরবের সামনে বড় ধরনের কৌশলগত দ্বিধা তৈরি হবে। অবশ্য সৌদি আরব যা করতে পারে তা হলো ভারতের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা। গত অর্থবছরে ভারত ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারত প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন পণ্য সৌদি আরবে রপ্তানি করে, আর সৌদি আরব থেকে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে, যার অধিকাংশই জ্বালানি তেল। এছাড়া সৌদি আরবে প্রায় 19 লাখ ভারতীয় প্রবাসী শ্রমিক কাজ করেন। গত অর্থবছরে তারা ভারতে 8 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এভাবে ভারতীয় অর্থনীতি ও বৈদেশিক আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সৌদি আরবের সঙ্গে যুক্ত। এমত অবস্থায় পাকিস্তানের উপর হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব ভারতের উপর যথেষ্ট অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে। তবে এক্ষেত্রে তুরস্কের প্রতিক্রিয়া সামরিকভাবেই হতে পারে, কারণ 2025 সালের মে মাসের প্রথম সপ্তাহে সংঘটিত 4 দিনের পাক ভারত যুদ্ধে পাকিস্তানকে তুরস্কের অস্ত্র সহায়তা দেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। লক্ষণীয় বিষয় হলো, তখন এই ত্রিপক্ষীয় চুক্তি ছিল না, আর এখন এ ধরনের চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের সাহায্যে সামরিক সহায়তা দিতে পারে। এদিকে এই ত্রিপক্ষীয় চুক্তি থেকে আরও একটি বড় প্রশ্ন সামনে আসে, তা হলো ইসরায়েল যদি তুরস্ককে আক্রমণ করে এবং তুরস্ক ইসরায়েল যুদ্ধ শুরু হয়, তাহলে সৌদি আরব কিংবা পাকিস্তান কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া কঠিন। যদিও অতীতের আরব ইসরায়েল যুদ্ধগুলোতে পাকিস্তান ও সৌদি আরব সামরিক ও আর্থিকভাবে সম্মিলিত আরব বাহিনীকে সহায়তা দিয়েছিল, সেই প্রেক্ষাপটে সদ্য স্বাক্ষরিত এই ত্রিপক্ষীয় চুক্তির আলোকে ভবিষ্যতে তুরস্ক ইসরায়েল যুদ্ধ হলে পাকিস্তান ও সৌদি আরব তুরস্কের সহায়তায় এগিয়ে যেতে পারে। তবে এর জন্য বড় শর্ত হলো, ততদিন পর্যন্ত এই 3 দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকতে হবে। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান ও সৌদি আরব মার্কিন নির্দেশনা অমান্য করে খুব সহজেই ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে তুরস্ককে সাহায্য করবে এমন সম্ভাবনা বেশ কম। সুতরাং এসব ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মূল প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে, তাহলে কেন এই চুক্তি করা হলো? বস্তুত এর পেছনে 3 দেশের 3 ধরনের স্বার্থ কাজ করছে। পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থ রয়েছে, অন্যদিকে তুরস্ক মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম দেশসহ অন্যান্য মুসলিম দেশেও নিজের প্রভাব বাড়াতে চায়, আর সৌদি আরব চায় নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে। তবে সবকিছুর কেন্দ্রে রয়েছে সৌদি আরবের নিরাপত্তা। সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর নির্ভর করেছে, কিন্তু সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এই ব্যবস্থাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সব পরিস্থিতিতে সৌদি আরবকে রক্ষা করতে পারবে, কিংবা আদৌ সব পরিস্থিতিতে তা করতে প্রস্তুত থাকবে কিনা? এত বছর ধরে মার্কিন নিরাপত্তা ছাতার নিচে থাকা সত্ত্বেও সৌদি আরব নিজেই এখন আঞ্চলিক সংঘাতের ঝুঁকিতে পড়েছে। ইয়েমেনের হুথি বাহিনী এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি এবং হরমুজ প্রণালীর অস্থিরতা সৌদি অর্থনীতি ও জ্বালানি রপ্তানির জন্য সরাসরি ঝুঁকি তৈরি করেছে। এই অবস্থায় সৌদি আরব শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে চাইছে না, কারণ বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলো প্রয়োজনে তাদের নীতি পরিবর্তন করে এবং শেষ পর্যন্ত নিজেদের রাষ্ট্রীয় স্বার্থকেই অগ্রাধিকার দেয়। এরই অংশ হিসাবে বর্তমানে যুক্তরাষ্ট্রের কৌশল বদলাচ্ছে। এখন ওয়াশিংটন আর মধ্যপ্রাচ্যে বড় বড় স্থায়ী সামরিক ঘাঁটি ধরে রাখতে আগের মতো আগ্রহী নয়, বরং তুলনামূলক ছোট সামরিক ঘাঁটি ও সহজে স্থানান্তরযোগ্য সামরিক উপস্থিতির দিকে মনোযোগ দিচ্ছে। এসব কারণেই সৌদি আরব এমন সব মুসলিম দেশগুলোকে নিয়ে আলাদা নিরাপত্তা কাঠামো গড়ে তুলছে, যাদের রাজনৈতিক বা অর্থনৈতিক বাস্তবতার কারণে সৌদি আরবের অবস্থানের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা খুবই কম। গত 30 জুলাই গঠিত 14 দেশীয় জোটের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়। তুরস্ককে বাদ দিলে ওই জোটের বাকি দেশগুলো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কারণে কম বেশি সৌদি আরবের উপর নির্ভরশীল এবং অনেকটাই সৌদি আরবের অনুগত।
আসলে সৌদি আরব মধ্যপ্রাচ্যে তুরস্কের চাহিদাটা ভালোভাবেই জানে। তুরস্ক নতুন এই জোট থেকে সরাসরি নিরাপত্তা সুবিধা পাওয়ার জন্য প্রত্যাশী নয়, কারণ ন্যাটোর মাধ্যমে তুরস্ক ইতিমধ্যেই শক্তিশালী নিরাপত্তা কাঠামোর মধ্যে রয়েছে। তাই তুরস্কের উদ্দেশ্য শুধু আরেকজন মিত্র পাওয়া নয়, বরং তুরস্ক মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেকে একটি কেন্দ্রীয় শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এই বাস্তবতা জেনেও সৌদি আরব কোনো বাধা না দিয়ে তুরস্ককে পাশে রাখতে চাইছে, কারণ নিজের নিরাপত্তার তাগিদে তুরস্কের সামরিক সক্ষমতা কাজে লাগাতে সৌদি আরবকে এখন সবচেয়ে বেশি উৎসাহিত করছে। আর পাকিস্তানের ক্ষেত্রে সৌদি আরব জানে অর্থনৈতিক বাস্তবতার কারণে দেশটি সহজে সৌদি বলয়ের বাইরে যেতে পারবে না। সুতরাং এসব সমীকরণ থেকেই সৌদি আরব নিজের নিরাপত্তার জন্য মুসলিম দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, যেখানে সৌদি আরবের অর্থ, পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং তুরস্কের সামরিক সক্ষমতা, এই তিনটির সমন্বয়ে তারা একটি বড় প্রতিরক্ষা বলয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, তা হলো সৌদি আরব যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে তুরস্ক ও পাকিস্তানকে কাছে টানছে বিষয়টি এমন নয়, বরং এই ত্রিপক্ষীয় চুক্তি যুক্তরাষ্ট্রের আশীর্বাদেই স্বাক্ষরিত হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৌশল হলো মধ্যপ্রাচ্য থেকে দূরে সরে গিয়ে তার সরাসরি সামরিক উপস্থিতি কমলেও যেন এই তিন দেশের সঙ্গে গড়ে ওঠা কয়েক দশকের পুরনো সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের স্বার্থ রক্ষা করা যায়। আর এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবেই যুক্তরাষ্ট্র আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে বিভিন্ন মুসলিম দেশের সম্পর্ক ও স্বীকৃতি বাড়াতে চায়। এর ফলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তার সরাসরি উপস্থিতি কমিয়ে আনলেও ইসরায়েলের নিরাপত্তা নিয়ে বড় সংকট তৈরি হবে না। এটাই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য।